গুড মর্নিং। এখন সময় 7:15 আর এই মুহূর্তে আছি মূর্তি রিভারের কাছাকাছি। তো আজকের ব্লগটা আমি মূর্তি রিভার থেকেই শুরু করছি। লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমি লাস্ট ব্লগটা শেষ করেছিলাম কোলাখাম থেকে। কদিন ডুয়ার্স রাইডের মধ্যে একদিন আমরা রাইড করেছিলাম পাহাড়ে। আজকে যাব এখান থেকে জলদাপাড়া, চলে যাব বক্সা, জয়ন্তী। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মাত্রেই আজকে চলে এসেছি মূর্তি রিভারের কাছাকাছি। ডুয়ার্স মানেই মূর্তি নদী। মূর্তি নদী ছাড়া ডুয়ার্সকে কল্পনা করা সত্যিই যায় না। এই মুহূর্তে আছি মূর্তি নদীর একদম পাশটাতে, জল আপন বেগে বয়ে চলেছে। এই মূর্তি নদী উৎপন্ন হয়েছে ন্যাওরা ভ্যালি ন্যাশনাল পার্কের কাছ থেকেই, আর শেষ হয়েছে ডুয়ার্সের রাইসায়ের কাছে। এদিকে আছে গরুমারা, আর সামনে এই পিছনটায় আছে চাপড়ামারির জঙ্গল। যারা জঙ্গল সাফারি করে তারা মূর্তি ব্রিজটা পার হয়ে যায় গরুমারা জঙ্গল সাফারি করতে। তো এই হলো মূর্তির ছোট্ট একটি ইনফরমেশান। তোমরা যদি কেউ মনে করো যে মূর্তি নদীর একদম কাছটাতে থাকবে এই মূর্তি নদী, আমি এই মূর্তি নদীর উপরেই দাঁড়িয়ে আছি। আর ঠিক আমার পিছনটাতে ও একটা রিসর্ট আছে। একটা রিসর্ট, এখানটা আছে টেন্টেরও ব্যবস্থা। তো কত কি ভাড়া সেটা আমার জানা নেই, তবে তোমরা যদি কেউ থাকতে চাও ডিরেক্ট এখানে চলে আসতে পারো। এখানে অনেক রিসর্ট আছে একদম মূর্তি নদীর সীমানা ধরে। বেশ দারুণ জায়গা। সূর্য যখন অস্ত যাবে পরন্ত বিকেলে দারুণ লাগবে। তো আমরা সময় পাইনি তাই চলে এসেছি সকালেও পরিবেশটা দারুণ, চারিদিকে কুয়াশা ভাব, বেশ দারুণ একটা পরিবেশ। সকালবেলা এইরকম পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। মূর্তি নদীর পাশে অনেকগুলো ছোট ছোট এইরকম সিমেন্ট দিয়ে বেঞ্চ তৈরি করা আছে। এখানটায় বসে মূর্তি নদীর ভিউটা সুন্দরভাবে নেওয়া যায়। মূর্তি নদীটা ঘুরলাম, ঘুরে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চেক আউট টাইম আছে 11:30টায়, কিন্তু তার আগেই চেক আউট করবো। এখন সময় 9:10 আর ইউথ হোস্টেল থেকে মানে চালসা ইউথ হোস্টেল থেকে বেরোলাম। এদিকটা থেকে গিয়েছে মূর্তি নদী, আর এদিকটাতে উঠবো আমরা NH 31। পিছনে আছে ইউথ হোস্টেল। তো এখান থেকে মূর্তি রিভারের দূরত্ব 3 কিলোমিটারের মতো। সামনে NH 31, আমার লেফটে আছে গরুমারা অভয়ারণ্য, আর আমার রাইটে আছে চাপড়ামারি। আমি এখান থেকে নিয়ে নেব রাইটে। চলে এসেছি চালসা 4 মাথার মোড় আছে। আমার ডান দিকে চলে গিয়েছে আলিপুরদুয়ার মানে জলদাপাড়া, আর স্ট্রেট চলে গিয়েছে 7 পয়েন্ট মানে বিন্দু, ঝালং বিন্দু স্ট্রেট। আর বাঁদিক চলে গিয়েছে, এটা চলে গিয়েছে কালিম্পংয়ের দিকে। তো আমরা নেব ডান দিকের দিকে। তো আমরা এই ডান দিকটা নিয়ে নিলাম। চালসা বাস স্ট্যান্ড থেকে জলদাপাড়ার দূরত্ব 64 কিলোমিটার। সময় দেখাচ্ছে 1 ঘন্টা 12 মিনিট। তো মনে হচ্ছে রোড কন্ডিশন অনেক ভালোই হবে। আর সামনেই মাইলস্টোন বীরপাড়া 50, বীরপাড়া থেকে এই চিলাপাতা ফরেস্টের দিকে যায়। বীরপাড়া 50, কোচবিহার 110, আলিপুরদুয়ার 113, গুয়াহাটি 390। ডুয়ার্স রাইডে এসে মোটামুটি ঘোরা, ঘুম, খাওয়া দাওয়া একদম পারফেক্ট টাইমেই হচ্ছে। মানে ইউথ হোস্টেলের খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রশ্নই নেই। ওখানটায় খাওয়ার মানটা যেমন উন্নত, দামটাও কম। মানে কম দামে পুষ্টিকর খাবার যাকে বলে সেই রকম ব্যাপার। সকাল থেকে রাইড শুরু করতাম, সারাদিন রাইড করতাম, সন্ধ্যার মধ্যে এসে খাওয়া দাওয়া করে ঘুম। বেশ এখনও পর্যন্ত 3 দিন ঠিকঠাকই গিয়েছে। আজকে একটু বেরোতে দেরি হয়ে গেল, মানে দেরি না, আমরা তাড়াতাড়ি বেরোতে পারতাম। কিন্তু ওখানটা জলদাপাড়ার যে হোটেলটা নিয়েছি ইউথ হোস্টেল, ওই ইউথ হোস্টেলের চেক ইন টাইম 11:30, মানে সকাল 11:30টায় চেক ইন হবে। তার আগে গেলে হবে না, ওই জন্য দেরি করে বেরোনো আর কি। ওই হলো মূর্তি সেতু। আর এই মূর্তি সেতু পার হলাম, আমরা নাগরাকাটা পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে এন্টার করে গেলাম। চালসা থেকে 4 কিলোমিটার আসার পরে আমরা ঢুকে গেলাম জঙ্গলে। জঙ্গল মানে এটা চাপড়ামারির জঙ্গল, উডেন ডেন ফরেস্ট। চালসা থেকে 6 কিলোমিটার ব্যাকে গেলে লাটাগুড়ির জঙ্গল, আর চালসা থেকে 4 কিলোমিটার চলে আসার পরে চাপড়ামারির জঙ্গল, ডেন ফরেস্ট। আর এখানটা বোর্ড দিয়ে পরিষ্কার লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, স্পিড রেস্ট্রিকশন, মানে এখান থেকে এলিফ্যান্ট ক্রসিং হয়। চাপড়ামারির জঙ্গলটা পেরোনোর পর এটা হলো জলঢাকা ব্যারেজ, আর জলঢাকা ব্রিজের তলা দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা নদী। নদীর ফ্লোটা জাস্ট দেখো একবার। জলঢাকার জল একদমই স্বচ্ছ, মানে তলায় যে নুড়ি পাথরগুলো পড়ে আছে সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আর ওই একটা মানুষ হয়তো গোপ্রোতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, জাল নিয়ে দাঁড়িয়ে আছে, মানে মাছ ধরছে।
জলটা দেখো নীল জল, স্বচ্ছ জল যাকে বলে একেবারে। চালসা মোড় থেকে 40 কিলোমিটার মতো রাইড করে চলে তেলিপাড়া বিন্নাগুড়ি রোড। এদিক থেকে এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে গিয়েছে, ডান দিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আর বাঁ দিকে গুয়াহাটি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই রোড থেকে এই রোডে 23 কিলোমিটার চালাবো। 23 কিলোমিটার চালানোর রাইট সাইডেই পড়বে জলদাপাড়া ইউথ হোস্টেল, একদম রোডের কাছাকাছি। এই রোডটা 2 ওয়ে রাস্তা, আগেরটাও 2 ওয়ে রাস্তায় চালিয়ে এসেছি, রাস্তার কন্ডিশন ছিল খুবই ভালো। এই রাস্তাটা গিয়েছে গুয়াহাটিতে 2 ওয়ে রাস্তায় ট্রাক যাওয়া আসার ফলে মোটামুটি রাস্তাটা বসে গিয়েছে। এখান থেকে আলিপুরদুয়ার 50 কিলোমিটার, গুয়াহাটি দূরত্ব 363 কিলোমিটার। তো এখন সময় 10টা 28 আর চলে এলাম জলদাপাড়া ইউথ হোস্টেলে। তো একদম হাই রোডের পাশেই ইউথ হোস্টেল। ঢোক 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 ঢোক, বাইক ঢোকা, বাইক ঢোকা, হ্যাঁ ডান দিকে ঢোকা না। বাইকটা আপাতত এখানটায় পার্কিং করে রেখেছি। আর এই হলো এন্ট্রি পয়েন্ট, আর এটা রিসেপশান, ছোট্ট একটা রিসেপশান, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দেয়ালে জলদাপাড়ার যে কী দেখার জায়গা আছে তার একটা, এই যেমন হাতির ছবি, আর রুমের নাম দিয়ে দিয়েছি। রুমের নাম আছে একটা রুমের নাম, তো এই রুমটার নাম তিস্তা। তো আমাদের রুমটার নাম সংকোষ। প্রত্যেকটা রুমের একটা একটা করে নাম আছে। আর এই হলো রুম, একটা আলমারি আছে, একটা টিভি, আর দুটো সিঙ্গেল বেড দুটো দিয়েছে। আর বাথরুম দেখি কেমন, বাহ বেশ বড় বাথরুম, নিচে মার্বেল, চারদিকে আছে টাইলস, আছে গিজার, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গুড মর্নিং, এখন সময় 11টা 46। আমার রুমে ঢুকে মাত্রেই লাগেজগুলো এরকমভাবে রেখে দিয়েছি। লাগেজগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে আমরা চলে গিয়েছিলাম এন্ট্রি পয়েন্টে, মানে এই যে ইউথ হোস্টেল আছে, ইউথ হোস্টেল থেকে 3 মিনিট মতো হেঁটে গেলে কার সাফারি বা এলিফ্যান্ট সাফারির যে এন্ট্রি পয়েন্ট, ওখানটায় গিয়েছিলাম এন্ট্রি করাতে। অ্যাকচুয়ালি কালকে ছিল এলিফ্যান্ট রাইড, কিন্তু এন্ট্রির টাইম সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে এন্ট্রি করাতে হবে। আজকে দিনটা কেন ফাঁকা থাকবে, ওই জন্য করেছি কার সাফারি। কার সাফারির জন্য নিয়েছে আমাদের 6 জনের জন্যই বলছি, একটা গাড়িতে 6 জন করেই যায়। তো 1400 টাকা গাড়ি, ফক ড্যান্সের জন্য নিয়েছে 300 টাকা। গাড়িটা জলদাপাড়া ন্যাশনাল পার্কে ঢোকাবে, তার জন্য নিয়েছে 480 টাকা, পার পার্সন 200 টাকা। আমরা এসেছি 2 জন, কিন্তু একটা গাড়িতে 6 জন, অত কষ্টের জন্য আমরা কাউন্টারে বললো, কাউন্টার থেকে আমাদের মার্চ করে দিয়েছে। তো একটা গাড়িতে আমরা যাবো 5 জন, 5 জন আমাদের ভাড়া পড়েছে 680 টাকা, প্রায় 700 টাকার মতো। সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত তিনটে রাইড হয় এলিফ্যান্ট সাফারির। আর কার সাফারি হয় সারাদিনে ওরকম 3-4টে মতো হয়। কার সাফারিটা হয় বেলার দিকে হয়, 1:30টার সময় একটা স্লট আছে, 3:30টার সময় একটা স্লট আছে। তো আমরা ভাড়া করেছি 3:30 স্লটটাতে। 3:30 স্লটটাতে গেলে একটা এক্সট্রা পাওনা আছে, সেটা হলো ফক ড্যান্স। তো ওটা আমরা দেখবো। তো এখন আমরা রুমে চলে এসেছি আপাতত, গিয়ে আমরা করবো লাঞ্চ। ব্রেকফাস্ট তো সকাল থেকে কিছু করিনি। লাঞ্চের পরে আমরা এখানটার লোকাল কিছু সাইড ঘুরবো, টোটো পাড়া বা আরও অনেক কিছু। তোমরা ভিডিওর সঙ্গে দেখো, যা যা করছি তোমাদের সামনেই তুলে ধরবো। ওখান থেকে এসে আবার কার সাফারি সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো, শুধু ভিডিওটা সঙ্গে থেকো। তো NH 17-এর পাশে লোকনাথ, বাবা লোকনাথ হোটেল, এখানটায় আজকে আমরা করবো লাঞ্চটা। তো সময় হয়ে গিয়েছে প্রায় 12টা 10। ভাত, একটা শাক ভাজা, আলু ভাজা, একটা সবজি, ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, আর বড়ো সাইজের একটা মাছ, মানে একটা কাতলা মাছ। যারা জলদাপাড়া আসবে তাদেরকে বলবো একদম থানা আর ইউথ হোস্টেলের যে স্টপেজটা আছে, স্টপেজের ঠিক 50 মিটার আগে হোটেলটা আছে, বাবা লোকনাথ হোটেল। তো খাবারের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই, খাবারটা খুবই ভালো ছিল। ভাত, অনেক রকমের সবজি, বড় সাইজের মানে কাতলা মাছ। তো আমাদের বিল হয়েছে 240 টাকা। কাতলা মাছ 120 টাকা করে, নর্মাল যদি রুই মাছ কেউ নেয় তাহলে 100 টাকা করে। তো আমরা কাতলা মাছ নিয়েছিলাম 120 টাকা করে, তো 240 টাকা বিল হয়েছে। এখান থেকে
যাবো টোটোপাড়া, হান্টাপাড়া, এইগুলো একটু ঘুরবো। মানে 2 ঘন্টা হোটেলে থেকে কি করব, তার থেকে ঘুরেই আসি। সামনেই মাইলস্টোন দেওয়া আছে, হাসিমারা স্ট্রেট, টোটোপাড়া লেফট। এই এপিসোডে প্রায় প্রত্যেকটা ব্লগে আমি বলেছি যে একেবারে পুরোপুরি গুগল ম্যাপকে বিশ্বাস করা যাবে না। জলদাপাড়া থেকে টোটোপাড়া সিলেক্ট করেছি, অ্যাজ পার গুগল 21 কিলোমিটার, কিন্তু এমন এমন জায়গা থেকে টার্নিং নিতে বলছে, সে জায়গায় কোনো রাস্তা নেই। লোকালদের হেল্প ছাড়া গুগল ম্যাপ সত্যি এখানে কাজ করবে না। ডুয়ার্সের প্রায় অনেক কটা জায়গায় ঘুরছি, গুগল ম্যাপ সব জায়গায় পারফেক্ট না। গুগল ম্যাপ হাইওয়ের জন্য ঠিক আছে, কিন্তু কোর এরিয়ার জন্য লোকালরাই বেস্ট। জলদাপাড়া থেকে প্রায় 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার মতো চলে এসেছি। এই জায়গাটার নাম হলো হান্টাপাড়া। এখান থেকে 4 মাথার মোড় পড়বে, আমাকে নিতে হবে এখান থেকে রাইট টার্ন। তো হান্টাপাড়ার মোড় থেকে জাস্ট 100 মিটার মতো চলে এলাম। চলে আসার পরে এরকম নদী, বর্তমানে নদীতে কোনো জল নেই, এই নদী ক্রসিং করেই যেতে হয়। নদীতে কোনো জল টল নেই, বর্ষাকালে নদীতে জল থাকে, আর বর্ষাকালে এখান থেকে পার হওয়া যায় না। দাদা টোটোপাড়া কোন দিকে যাবো দাদা? কোন রাস্তা? স্কুটি যেদিক থেকে আসছে ওই দিক থেকে? আচ্ছা আচ্ছা, এই হলো রোডের কন্ডিশন। মানে কোনো রোড নেই, কোনো কিছুই নেই, শুধু গাড়ি গিয়ে গাড়ির চাকার একটা লিক পড়েছে, সেই লিকের উপর দিয়েই চলছি আমরা। তো ওই নদী পেরিয়ে আসার পরে এইরকম একটা রাস্তা তুলে দিয়েছে। মানে এই রাস্তা, সুন্দর রাস্তা শেষ আর নদী সবে। এখানে একটা বিশেষ নিয়ম আছে যে টোটোপাড়া থেকে সন্ধ্যার আগে বেরিয়ে আসতে হয়। কেন কি, অনেক জন্তু জানোয়ারের ভয় নাকি আছে, এটা বলেছে ইউথ হোস্টেলের একটা স্টাফ, যাকে আমি জিজ্ঞাসা করেছিলাম। বললো যে সন্ধ্যার আগে টোটোপাড়া থেকে বেরিয়ে আসতে হয়। টোটোপাড়া যাওয়ার রোডটা কিন্তু খুবই অ্যাডভেঞ্চারাস রোড। কেন বলবো, এইরকম মজে যাওয়া অনেক নদী আছে। আপাতত এই 4 নম্বর নদী পার হচ্ছে আমরা। যেখানে নদী বয়েছে বোঝা যাচ্ছে যে এরকম ভাঙা পাথরের টুকরো সব প্রচুর পড়ে আছে। বর্ষাকালে কিন্তু নদীতে জল থাকে। টোটোপাড়ার রাস্তাটা সত্যিই অ্যাডভেঞ্চারাস রাস্তা। অ্যাডভেঞ্চারাস কেন বলবো না, এইরকম রাস্তা, কোনো পিচিং নেই, কোনো কিছুই নেই, জাস্ট পাথরের উপর থেকে রাস্তা, আর দুদিকে ঘন জঙ্গল, আর সামনেই দেখো মাথা মুচিয়ে আছে পাহাড়। থেকে ভালো লাগছে এখানটায় কোনো ট্রাফিক নেই, এখানে কোনো পর্যটক নেই, রাস্তাটা চলে গিয়েছে পুরো বনের ভিতর। জলদাপাড়া যদি কেউ প্ল্যানিং করে থাকো, 2 ঘন্টা হাতে এক্সট্রা নিয়ে একবার টোটোপাড়ার দিকে এসো। মানে টোটোপাড়া যাওয়ার যে রাস্তার যে সৌন্দর্য, আমরা তো সবসময় ভালো রোডেই বাইক চালাই, কিন্তু যেখানটা কোনো রোড নেই, গিয়েই রোড তৈরি করা হয়েছে। ও সত্যি ভালো জায়গা, সত্যিই ভালো জায়গা। ট্রাইব এরিয়া, টোটো কল্যাণ সমিতি। তো ওয়েলকাম টু টোটোপাড়া। সাধারণ জনজীবন থেকে আমরা একটা অন্য জায়গাতে চলে এলাম। চলে এসেছি টোটোপাড়া। আমি বাইকে আস্তে আস্তে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, রাস্তার পাশে ঘরবাড়িগুলো, ওটাই হলো টোটোপাড়া, টোটোদের বাসস্থান। আর এখন মানে টোটোপাড়ার শেষ সীমানায় ভুটান বর্ডার, টোটোপাড়া শেষ আর ভুটান শুরু। তো রাস্তাটা জাস্ট দেখো, কি বলবো, এইরকম রাস্তা দিয়ে আমরা নামছি তলার দিকে। এখানে একটু ফটো তুলবো। আমরা দুজন ছাড়া এই রাস্তাতে কেউ নেই। তো এই যে রাস্তাতে আমরা এলাম, মানে একটা কি বলবো, অ্যাডভেঞ্চারাস রাস্তা, জঙ্গলের ভিতরে দিয়ে রাস্তা, সেরকম রাস্তা। তো তোর কেমন, মানে এই যে রাস্তা রাইড করে এলি, মানে তোর কি মনে হচ্ছে? মারাত্মক লেভেলের অ্যাডভেঞ্চার রাইড। এর আগে আমি এরকম বড় অ্যাডভেঞ্চার রাইড কোনো দিন করিনি, এই আমার প্রথম অভিজ্ঞতা। তো হয়তো লাগছিল জঙ্গলের ভিতর থেকে রাস্তা, খুব ভয় লাগছিল, কিন্তু ঠিকই আছে, অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছি। তো রাস্তাটা জঙ্গলের ভিতর দিয়ে যে রাস্তায় বাইক চালিয়ে এসেছি, আর এই যে রাস্তাটা এসেছি, এটাও কিন্তু মারাত্মক লেভেলের একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা। তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কোনো রাস্তা নয়। বৃষ্টি হলে এখান থেকে জলের স্রোতটা বয়ে চলে যায়। এটা একটা রাস্তা মনে হচ্ছে রাস্তা। টোটোপাড়া বা তেতোপাড়া যাকে বলা হয়, সেটা আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম।
যেটা অবস্থিত তাদিং পাহাড়, ভুটানের তাদিং পাহাড়ের পাদদেশে। ওই যে পাহাড়টা ওটা হলো তাদিং পাহাড়, ওর পাদদেশে এই যে টোটোপাড়া গ্রামটা অবস্থিত। একমাত্র ভারতবর্ষেই এই গ্রামটায় টোটো উপজাতি এখনও পর্যন্ত আছে, একমাত্র ভারতবর্ষের এই জায়গাতেই আছে, আর কোথাও নেই। এখন সময় দুপুর 2:01। টোটোপাড়া থেকে ঘুরে আমরা এখন চলে যাচ্ছি জলদাপাড়ার দিকে, কারণ দুপুর 3:30-র সময় আমাদের আছে কার সাফারি। এই টোটোপাড়াতে ঘুরে একটা জিনিসই বুঝলাম যে এরা সাধারণ জনজীবন থেকে এরা অনেকটাই দূরে আছে। দাদা, এই যেটা পেরিয়ে এলাম এটা নদী একটা নাকি? হ্যাঁ, নদীতে। নদী বৃষ্টিকালে কি হয়? বৃষ্টির সময় বৃষ্টির সময় তো পুরা বাইরে যায়, জল যায়, তখন গাড়ি ফুল, তখন মানুষের যাতায়াত করে কি হবে? গাড়ি সারিকে যাবে না। আর এই যে এটা খালি বৃষ্টি আসবে, তারপরে খালি জল আসবে। মানে 2 মাস থাকে নাকি 1 মাস? 1 মাস থাকে। এক মাস, মোটামুটি 1 মাস ওপারের লোকেদের সঙ্গে এপারের লোকেদের কোনো যোগাযোগই থাকে না। আচ্ছা আচ্ছা, এই যেমন 3টে নদী দেখলাম, 3-4টে নদী আছে। 4টা নদী আছে। ওই যে টোটাপাড়া এক যে হাওড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাওড়ি, ওই যে ওখানে আছে তিতি নদী, এটা বাংলি। আচ্ছা, মোটামুটি 4টে নদীতে বৃষ্টিকালে জল ভর্তি হয়ে যায়। আবার 1 মাস পরে 2 মাস পরে মোটামুটি জল নেমে গেল, তারপর আবার যাতায়াত শুরু হয়। আচ্ছা আচ্ছা, আপনি লোকাল আছেন নাকি? হ্যাঁ, লোকাল। আচ্ছা, আমার বাড়ি পালালপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, টোটাপাড়া, হ্যাঁ হ্যাঁ, পালালপুর। ও টোটোপাড়াতে বাড়ি আপনার? এদিকে আচ্ছা, টোটোপাড়ার থেকে নিচে পালালপুরি আছে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনাদের যে 1 মাস যে চাল টাল যে কেনাকাটি করেন আপনারা, এখান থেকেই কেন? ওখানে তো চাল গাড়িতে নিয়ে যায়, মানে বৃষ্টির আগে সব ওখানে সব চলে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জেনে খুব ভালো লাগলো। এখন সময় 3:10, আর টোটোপাড়া ঘুরে আমরা চলে এসেছিলাম ইউথ হোস্টেলে বাইকটা রেখে আর ড্রেসটা জাস্ট চেঞ্জ করে বেরিয়ে পড়েছি সাফারির উদ্দেশ্যে। তো এই ইউথ হোস্টেল ডান দিকে আছে NH-17, আর এই বাঁ দিকে আছে সাফারির টিকিট কাউন্টার। তো এখান থেকে 2 মিনিটের হাঁটা পথ সাফারির যে টিকিট কাউন্টার। তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি, আমাদের সাফারির টাইম আছে 3:30। আজকে সাফারি করবো, একটা এক্সাইটমেন্ট কাজ করছে। চলো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো, শুধু ভিডিওর সঙ্গে থেকো। তো এখানটায় কার সাফারির জন্য এসেছি, প্রচুর কার এখানটায় আছে, প্রচুর মানুষও আছে। তো ফাইনালি আমাদের জিপ সাফারি শুরু হয়ে গেল যথাসময়। 3:35 নাগাদ আমাদের জিপ সাফারি শুরু হয়ে গিয়েছে। এখন যাব জলদাপাড়ার যে মেন এন্ট্রি গেট ওখানটায়, কারণ ওখানটা আমাদের ডকুমেন্ট শো করাতে হবে। ফাইনালি ডকুমেন্টস এন্ট্রি করে আমরা ঢুকে গেলাম জলদাপাড়া ওভারহ্যান্ডের মধ্যে। আর এখন গন্তব্য হলং বাংলো। কিছুটা এগোতেই এইরকম ময়ূরই আমাদেরকে স্বাগত জানালো। তবে জিপ সাফারিতে প্রচুর ময়ূর দেখা যায়। এই হলো হলং বাংলো, আর এর পিছনটায় আছে সলফিট, যেখানে বন্যযন্ত্র আর নুন খেতে আসে। তো সেখানটায় চলে যাব। আমার পিছনেই হলং বাংলো, আর হলং বাংলোটার ঠিক পিছনটাতে এখানটা বসে আছে একটা বাইসন আর 1 সিংহ গন্ডার ঘুরে বেড়াচ্ছে, আর এদিকটাতে আছে ময়ূর। এখানটা যেহেতু বনের পশু পাখি বেরিয়েছে, ওই জন্য জোরে কথা বলা যাচ্ছে না, আস্তে আস্তে এই কথাটা বলছি। এখন যাবো আমরা ওয়াচ টাওয়ারের দিকে। তো জঙ্গল সাফারিতে এসে আমাদের বাড়তি পাওনা হলো এই যে জঙ্গলের বুনো হাতি, সেগুলোকে দেখলাম একসঙ্গে 5টা হাতি। প্রথমবারে দেখতে পেয়েছিলাম একটা, তারপরে আরেকটা, তারপর আরও 2টো, তারপর আর একটা, টোটাল 5টা হাতি একসঙ্গে। তোমরা ভালো করে দেখানো, 5টা হাতি একসঙ্গেই আছে। এই হলো ওয়াচ টাওয়ার, আর
ওয়াচ টাওয়ারের এই পিছনটাতে একটা আছে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, জলদাপাড়ার বিখ্যাত এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার। তো আজকে আমাদের এটা উপরি পাওনা। থেকে এখন চলে যাবো আমরা ট্রাইবাল ড্যান্স হচ্ছে যেখানটায়, ওখানটাতে। ফেরার পথে এইরকম একটা হরিণ দেখে আমাদের গাড়িটা থমকে যায়। সন্ধ্যার ঠিক আগে হরিণটা নিজের বাসা খুঁজছে, আর আমরা ওর যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম। তো হরিণটা দেখেই আমাদের গাড়ি থমকে গিয়েছে। দেখলাম ও রাস্তাটা ক্রস করলো, তারপর আমরা গাড়িটা নিয়ে এগোলাম। এখন সময় 5টা 7, আর আমরা কার সাফারি করে আমরা ফিরেছি হলং যে বাংলো তার কাছাকাছি একটা জায়গাতে। এখানটা হচ্ছে ট্রাইবাল ড্যান্স, স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু আমার সামনে থেকে বয়ে গেছে হলং নদী। আর এই যে একটা ছোট্ট সরু রাস্তা, মানে সন্ধ্যা ওই 5টা 6 বাজে, পুরোপুরি সন্ধ্যা, আর এই সময় হচ্ছে ট্রাইবাল ড্যান্স। তো তোমাদেরকে দেখাবো ট্রাইবাল ড্যান্স। আমরা জঙ্গল সাফারি করলাম, চোখের সামনে হাতি, গন্ডার, আর কি দেখলাম, রেনডিয়ার, তারপর কি লেপার্ড লেপার্ড দেখা হয়নি, ময়ূর, হাতি, গন্ডার, হরিণ। তো সব কিছুই একদম কি বলবো, খুব কাছাকাছি। আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই ব্লগে অনেক কিছুই দেখেছি, আর দেখানোর মতো কিছু নেই। আপাতত এখন একটু রেস্ট করব। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি।